হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা চ্যাপ্টার 4 রাসায়নিক বন্ধনের তড়িৎযোজী যৌগ তড়িৎযোজী বন্ধন সেটা পড়ব। ঠিক আছে, তড়িৎযোজী বন্ধন সেটাতে কি আছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের সাথে বন্ধন ক্রিয়েট করে তারা কি করে একটা পজিটিভ নেগেটিভ যুক্ত আয়ন যৌগ তৈরি করে, যেটাকে তড়িৎযোজী যৌগ বলে। আর যে বন্ধনটা বিপরীত আকর্ষণ বলের মাধ্যমে, বিপরীত আধানের আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন ক্রিয়েট হয় তাদের মধ্যে, সেটাকে তড়িৎযোজী বন্ধন বলে। ঠিক আছে, তাদের কিছু শর্ত আছে, যে শর্তগুলি পড়লে বুঝবে যে তারা কেন এরকম বন্ধন করে। ঠিক আছে, তো শর্ত বা কন্ডিশন সেটা কি, সেটা হচ্ছে তাদের বাহ্যিক কক্ষের ইলেকট্রন কি হতে হবে, ক্যাটায়ন সেটার হবে 1 নয়তো 2 নয়তো 3 এরকম। ঠিক আছে, আর যেটা অ্যানায়ন বাহ্যিক কক্ষের ইলেকট্রন ক্যাটায়নের ক্ষেত্রে এরকম হতে হবে। আর যদি সেটা অ্যানায়ন হয় তার ক্ষেত্রে হবে 4 5 6 বাহ্যিক কক্ষের ইলেকট্রন। তার ফলে কি হবে দেখো, তার বাহ্যিক কক্ষে একটা ইলেকট্রন আছে আর আগের কক্ষে 8টা আছে ধরো। ঠিক আছে, সবারই ক্যাটায়নের লাস্টের আগের কক্ষে 8টা, ঠিক আছে, অ্যানায়নের লাস্টের আগের কক্ষে 8টা, লাস্টের আগেরটা কিন্তু। আর লাস্টেরটার মধ্যে ক্যাটায়নের 1টা 2টা 3টা যদি থাকে, যাদের থাকে তারাই ক্যাটায়ন ধর্ম প্রদর্শন করবে, ক্যাটায়নে পরিণত হবে। আর যাদের লাস্টের কক্ষে 4 5 6 ইলেকট্রন থাকবে তারাই অ্যানায়ন ধর্ম প্রদর্শন করবে। বিকজ একটা ইলেকট্রন দরকার নেই, বাহ্যিক কক্ষে 8টা আছে, অষ্টক জন্য একটা ইলেকট্রন ছেড়ে দেবে, 2টা ইলেকট্রন আছে ছেড়ে দেবে, 3টা আছে ছেড়ে দেবে, কিন্তু 4টা আছে, 4টা নিলেই হয়ে যাবে। সেটা কি করে দেখায়, অ্যানায়ন ফর্ম করে। ওকে, নেক্সট কি করব আমরা, কারণ কেউ ইলেকট্রন ছাড়তে চায় না। ঠিক আছে, সো 4 হলে একটা নিউক্লিয়াস সবসময় আকর্ষণ বলটা সে বজায় থাকে তাদের ইলেকট্রনের উপর। সে 4টা ইলেকট্রন ত্যাগ করার বদলে 4টা ইলেকট্রন নিতে বেশি পছন্দ করবে। ওরাও নিতে পারতো, বাট এটা খুব হিউজ অ্যামাউন্ট ইলেকট্রন নিতে হয়। ঠিক আছে, ইলেকট্রন দেওয়াতে তো শক্তি খরচ হয়, সেজন্য একটা ইলেকট্রন থাকলে সে দিয়ে দেয়, 2টা ইলেকট্রন থাকলে দিয়ে দেয়, 3টা দিয়ে, 4টা হলে সে নিয়ে নেয়। ঠিক আছে, দেন যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। কন্ডিশন নাম্বার 2, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সেটা কিন্তু খুব বেশি হতে হবে। পার্থক্যটা মানে যারা পজিটিভ চার্জ তার ক্ষেত্রে কিন্তু খুব কম তড়িৎ ঋণাত্মকতা হতে হবে। পজিটিভ চার্জ কম, নেগেটিভ চার্জ বেশি তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, কম তড়িৎ ঋণাত্মক হলেই সে পজিটিভ হতে হবে, আর বেশি তড়িৎ ঋণাত্মক হলেই সে নেগেটিভ হতে পারবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের একটা শর্ত তো এখানে থাকছেই। নেক্সট হচ্ছে এখানে আয়নন বিভব। ঠিক আছে, আয়নন বিভব আইপি যেটা, আর ইলেকট্রন আসক্তি। এখানে কি হচ্ছে, আয়নন বিভব যেটা সেটা কাজ করবে পজিটিভ চার্জের ক্ষেত্রে, আয়নন বিভব পজিটিভ চার্জের ক্ষেত্রে কাজ করবে। আয়নন বিভব যত বেশি, যত কি হবে কম, যত কম হবে ইজিলি ইলেকট্রন তুমি নিয়ে আসতে পারবে ওইখান থেকে। আয়নন বিভব বেশি হলে কি হবে, তুমি ইজিলি ইলেকট্রন ছাড়তে পারবে না, মানে ওইটা ইলেকট্রন ছাড়তে পারবে না। যত কম আয়নন বিভব হবে পজিটিভ চার্জের ক্ষেত্রে, আয়নন বিভব কী হবে, আইপি কী হবে, কম। ঠিক আছে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কী হবে, আইপি কথা আসবে না এখানে, কারণ আইপি শুধু পজিটিভ চার্জের ক্ষেত্রেই আসে, আর ইলেকট্রন আসক্তিটা আসবে নেগেটিভ চার্জের ক্ষেত্রে। আর ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আসক্তি, ইলেকট্রনের প্রতি টান কী হতে হবে, বেশি হতে হবে, অবভিয়াসলি বেশি হতে হবে। তো যেসব এলিমেন্টগুলার ইলেকট্রন আসক্তি বেশি
যেসব এলিমেন্টগুলো ইলেকট্রন আসক্তি বেশি তারা কি অ্যানায়ন ফর্ম করবে, আর যাদের আয়নন বিভব কম তারা ক্যাটায়ন ফর্ম করবে। শর্ত নাম্বার 3 গেল। শর্ত নাম্বার 4-এর মধ্যে কি আছে? আয়নন বিভব গেল, তড়িৎ পার্থক্য, ইলেকট্রন আসক্তি সবই গেল। আর হচ্ছে এখানে দেন হচ্ছে পরমাণুর আকার, ঠিক আছে? পরমাণু বলতে অংশগ্রহণকারী পরমাণু, তাদের আকার। ক্যাটায়নের আকার কি হবে? বেশি হবে। ক্যাটায়ন যেটা সেটার আকার কি হবে? বেশি। আর যেটা অ্যানায়ন তার কি হবে? কম, ঠিক আছে? কারণ ক্যাটায়নের আকার বেশি হলে যত বড় আকার হবে তার বাহ্যিক ইলেকট্রনটা তত ইজিলি নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতে পারবেন, তো ইজিলি ছেড়ে দেবে। আর অ্যানায়নের আকার যত কম হবে তত নিউক্লিয়াসটা ইলেকট্রনকে আকর্ষণ করবে, যে ক্যাটায়ন ইলেকট্রনটা দিচ্ছে সেটা ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে? পরমাণু আকার গেল। দেন 5 নাম্বার হচ্ছে জালক শক্তি, ঠিক আছে? জালক শক্তিটা কি? সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, ঠিক আছে? একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, সেটা গঠন করতে তাদের যে শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে? সেটা হচ্ছে তাদের জালক শক্তি। তো জালক শক্তি যত বেশি হবে যৌগটা, যাদের জালক শক্তি যত বেশি যৌগটা তত তাড়াতাড়ি হতে পারবে, অনুকূল হবে সেটা, ঠিক আছে? এটাই হচ্ছে জালক শক্তি। জালক শক্তি কী সেটা আমি ডিটেলস এখন বলছি। জালক শক্তিটা হচ্ছে একটা গ্যাসীয় ক্যাটায়ন, ঠিক আছে? যখন একটা গ্যাসীয় অ্যানায়নের সাথে যুক্ত হয় তখন কি হয়? একটা ক্যালাস গঠন করে, ঠিক আছে? আয়নীয় ক্যালাস। আয়নীয় ক্যালাস সেটা কি গঠন করে, যেটা হবে সলিড। এগুলি তো গ্যাস, এটা আয়নীয় ক্যালাসটা হবে সলিড। প্লাস কি হবে? কিছু এনার্জি বা শক্তি রিলিজ করবে, মুক্ত করবে, সেটাকে জালক শক্তি বলে। যেটা যদি তোমরা টিবিএসসির আগের বইটা পড়ো সেটাতে এইরকম ডেফিনেশন, আর নিউ যেটা সিবিএসসি বইয়ের ডেফিনেশন সেটা মানে উল্টোভাবে দাও, এইরকমভাবে দেওয়া যে একটা আয়নীয় ক্যালাসকে ভেঙ্গে তুমি যদি আয়নীয় গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত করো, তাতে যে পরিমাণ শক্তি কি হয় দরকার হয়, এটা তো রিলিজ হয়েছে, এটা থেকে এটা ফর্ম করতে রিলিজ হয়েছে, আর এইটার সাথে এটা যুক্ত হয়ে এগুলি ভাঙবে। কোনো কিছু ভাঙতে এনার্জি প্রয়োজন, তো যে শক্তি দরকার তাকে জালক শক্তি বলো। দুইটাই বলতে পারো, একটা হচ্ছে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন যুক্ত হয়ে আয়নীয় ক্যালাস, কঠিন আয়নীয় ক্যালাস তৈরি করতে যে পরিমাণ শক্তি মুক্ত হয় তাকে জালক শক্তি বলে। না হয়তো কঠিন ক্যালাস ভেঙ্গে যখন গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয় তখন যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে জালক শক্তি বলে, ঠিক আছে? এখানে হলে এটা, এদিকটা হলে এইটা, এদিকটা হলে শক্তি মুক্ত হয়, এদিকটা হলে শক্তি যুক্ত হয়, ঠিক আছে? এইবার দেখো এখানে একটা ভাইটাল পয়েন্ট দুইটা, ঠিক আছে? এগুলি মনে রাখবে, জালক শক্তি আর একটা হচ্ছে দ্রাবকায়ন শক্তি। দ্রাবকায়ন শক্তি, ঠিক আছে? এই দ্রাবকায়ন শক্তি যেটা, এটা আমি ফিচার ধর্মগুলি পড়ানোর পরেই বোঝাবো দ্রাবকায়ন শক্তিটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তো চলো এখন তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি পড়ি, তাহলে আমরা দ্রাবকায়ন শক্তিটা তারপর নেক্সট পড়ব। তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলি কি? এগুলি কিন্তু এক্সামে আসবে না, এগুলি শুধু বোঝার জন্য। তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো কি? দেখো, তড়িৎযোজী যৌগের যে ভৌত অবস্থা সেটা কি হবে? কমন ব্যাপার, সেটা যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের ফর্মে তৈরি হয়, ঠিক আছে? একটা আয়ন তৈরি হয়, একটা যৌগ তৈরি হয়, যৌগের কথা কিন্তু একে বলছে যৌগের বৈশিষ্ট্য, ঠিক আছে? যৌগের বৈশিষ্ট্য, তখন সেটা কি হয়? কঠিন হয়, ঠিক আছে? বিপরীত আধান বিশিষ্ট দুইটা যৌগের মিলনের ফলে কি হয়? তড়িৎযোজী যৌগ গঠন হয়। সেটা কি হয়? তাদের ভৌত অবস্থা কঠিন, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি হবে?
কি হবে এখানে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক? তো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দেখো, এটা হচ্ছে বিপরীত আধান বিশিষ্ট আয়নের ফলে বন্ধনটা ক্রিয়েট। তো একটা পজিটিভ আয়ন কত স্ট্রং বন্ড করতে পারে একটা নেগেটিভ আয়নের সাথে, সেটাকে ইজিলি ব্রেক করা যাবে? হিট দিলে গলে যাবে, ফুটে যাবে? একদম না। তো এত ইজিলি হবে না, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কি বলতে পারবো আমরা? বেশি। ঠিক আছে, আর কি আছে এখানে? তড়িৎ পরিবাহিতা, যেটা আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে ফিচারগুলি পড়েছি, এগুলি এখানে কি কি কাজ করছে। যেমন তড়িৎ পরিবাহিতা, সমযোজী বন্ধনের তড়িৎ পরিবাহিতা নেই, বিকজ জলীয় দ্রাবণে সেটা ভেঙে আলাদা হয় না। কিন্তু তড়িৎ যে যৌগ কঠিন অবস্থায় ক্যালাস আকারে থাকে, ওটাকে ভাঙা যায় না, গলানো ফুটানো যায় না। কিন্তু তড়িৎ পরিবহনের সময় সেটাকে কি করতে হয়? জলে ভেজাতে হয়। যখন তুমি এটা জলের মধ্যে দ্রবীভূত করতে হয়, ঠিক আছে, জলের মধ্যে যখন এটা দ্রবীভূত করবে, তখন এটা কি হবে? ভেঙে কি হবে? এটা নিজেদের মধ্যে ভেঙে গিয়ে পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে। পজিটিভ নেগেটিভ চার্জ তো তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন করে কে করে? তো তড়িৎ যৌগ তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, দ্রাব্যতা, অবভিয়াসলি তড়িৎ যৌগ জলে দ্রবীভূত। জল বলতে পোলার, ধ্রুবীয় দ্রাবক। সেদিন কি পড়েছিলাম? সমযোজী যৌগ কি? অধ্রুবীয় দ্রবকে দ্রবীভূত, ধ্রুবীয় দ্রবকে দ্রবীভূত হয় না। কিন্তু তড়িৎ যে উল্টা, ধ্রুবীয় মানে জল, ঠিক আছে, ধ্রুবীয় দ্রাবকে কি? দ্রবীভূত, আর অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। ধ্রুবীয় দ্রাবক কি? ওয়াটার। অধ্রুবীয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, বা কার্বন ডাই সালফাইড, ঠিক আছে, এটাই তো কার্বন টেট্রাক্লোরাইড বেস্ট। বেঞ্জিন আছে, বেঞ্জিনটাতে হয়। তারপর কি হচ্ছে? দ্রাব্যতার পরে আসছে এখানে বন্ধনের অভিমুখ। সেদিন কি পড়িয়েছিলাম? সমযোজী বন্ধনের অভিমুখ আছে। যেমন কার্বনের sp3 হলে কি হবে? চতুস্থলকের একটা মাঝখানে অবস্থিত থাকবে কার্বনটা, চারদিকে হাতগুলি বাড়িয়ে দেবে। তড়িৎ বন্ধনের ক্ষেত্রে কোনো অভিমুখ নেই, বিকজ এটা পজিটিভ চারদিক থেকে একটা নেগেটিভকে আকর্ষণ করতে পারবে, একটা নেগেটিভ চারদিক থেকে একটা পজিটিভকে আকর্ষণ করতে পারবে। তো বন্ধনের অভিমুখ থাকা মানে নির্দিষ্ট কোনো একটা দিক নেই, রাউন্ড করে চারদিকে আকর্ষণ করতে পারবে। তো কোনো দিক বা অভিমুখ নেই তড়িৎ বন্ধনের বা যৌগের নেই। তো যে যোগেরই মেইনলি বন্ধন না, ওটার অভিমুখ নেই। ফলে কি হয়? সমবায়িত যে ধর্মটা, ঠিক আছে, যেটা সমযোজী যোগের ক্ষেত্রে ছিল, সেটা তড়িৎ যোগের ক্ষেত্রে নেই। আর লাস্ট হচ্ছে বিক্রিয়ার হার, ঠিক আছে, যেটা আমরা সমযোজী ক্ষেত্রে দেখেছিলাম খুব বেশি, 3 দিন সময় লাগে একটা গ্লুকোজ থেকে অ্যালকোহল হতে। ঠিক আছে, জাইমেজ অনুঘটক কিছু প্রয়োজন, অনুঘটক, হিট, তাপ, অনেক কিছু প্রয়োজন। কিন্তু যেটা তড়িৎ বন্ধন, সেটার যে রাসায়নিক বিক্রিয়া, সেটার হার বেশি, কারণ একটা পজিটিভ চার্জ ইজিলি নেগেটিভ চার্জকে অ্যাট্রাকশন করবে, বেশিক্ষণ টাইম লাগবে না। ঠিক আছে, তোমাদের একটা ল্যাবে খুব ফেমাস একটা আছে রিয়েকশন, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড কী করে? সিলভার নাইট্রেটের সাথে যখন রিয়েকশন করে, তখন সেটা ফর্ম করে সিলভার ক্লোরাইড, ঠিক আছে, প্লাস সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, যেটা কি অধক্ষেপ্ত হয়। সোডিয়াম ক্লোরাইডটা সাদা অধক্ষেপ দেয়, এটা তোমরা পাবে এক্সামে, প্র্যাকটিক্যাল করতে পারবে। ক্লাস 12-এ ছিল আমাদের, বাট তোমাদের কোন ক্লাসে জানি না। বাট এটা যখন ক্লোরিন টেস্ট দেবে তখন এটা আসবে। তো কি হচ্ছে? তড়িৎ যে যৌগগুলা ইনস্ট্যান্ট রিয়াকশন করে, ইনস্ট্যান্ট আনসার দিচ্ছে, তাদের রাসায়নিক বিক্রিয়ার হার যেটা, সেটা কম তো বলতে পারবোই না, বেশিটাই ঠিক আছে, বা রাসায়নিক বিক্রিয়ার হার তুলনামূলক সমযোজী বন্ধন থেকে, সমযোজী যৌগ থেকে বেশি। ঠিক আছে, তো ফিচার এগুলাই আছে। তো আমরা কি ফিচারগুলি কি দেখলাম আজকে? ফিচারগুলি হচ্ছে তড়িৎ যৌগের বৈশিষ্ট্য ভৌত অবস্থা, ঠিক আছে, যেটা কি হয়? কঠিন হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, তড়িৎ পরিবাহিতা কি হয়? করে, তড়িৎ পরিবহন করে, যেহেতু জলে দ্রবীভূত, তাই জলে বলতে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত, সব পরিবহন করে। ধ্রুবীয় দ্রাবকে সে কি? দ্রবীভূত, অধ্রুবকে না, বন্ধন অভিমুখ নেই, তাই সম্ভাব্যতা নেই, বিক্রিয়ার হার বেশি। ঠিক আছে, ফিচার আজকে এতটুকুই। তারপর যেটা আমি ওই সময় বলেছিলাম যে ফিচারের পরে বলবো, সেটা হচ্ছে দ্রাবকায়ন শক্তি। ঠিক আছে, দ্রাবকায়ন শক্তি কি? সেটা হচ্ছে
কোনো একটা তড়িৎ যৌগকে যখন তুমি জলে দ্রবীভূত বা জল বলতে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত করবে, তখন সে ভাঙবে। সে ভেঙে কি হবে, পজিটিভ আর নেগেটিভ চার্জ দেবে। ঠিক আছে, তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দেবে। সেটা কখন দেবে, যখন সে যে দ্রাবকে দ্রবীভূত হবে তার এনার্জিটা, বা সে যে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে সে সেটাকে পুল করবে। পজিটিভ নেগেটিভ চার্জ তো ভেতরে আছে, কিন্তু একসাথে আছে, ভাঙ্গিনি। ঠিক আছে, ভাঙ্গিনি। ধরো তুমি এখানে ওয়াটার দিচ্ছ, সেটা পোলার বা ধ্রুবীয়, সেটার কি পজিটিভ আর নেগেটিভ দিক আছে, ওয়াটারের পজিটিভ নেগেটিভ দিক আছে। তো পজিটিভটা নেগেটিভটাকে আকর্ষণ করবে আর নেগেটিভটা পজিটিভটাকে, এইভাবে আকর্ষণের মাধ্যমে কি হয়, এটা ভাঙবে। একটা পজিটিভ আয়ন কি করে, তার চারপাশে একটা নেগেটিভ আয়নকে জড়িত করে, আর একটা নেগেটিভ আয়ন চারপাশে পজিটিভ আয়নকে জড়িত করে রাখে। তো এখানে দ্রাবকায়ন শক্তি সেটাই, যেটা তুমি যেই দ্রাবকে দ্রবীভূত করবে সেটা যে বল প্রয়োগ করে বা ক্ষমতা দেখিয়ে তোমাকে ভাঙতে সাহায্য করে, ভেঙে দেবে পজিটিভ আর নেগেটিভ আয়নে, সেটা দ্রাবকায়ন শক্তি। তাহলে তাদের এই দ্রাবকায়ন শক্তিটা যদি বেশি হয় কার থেকে, জালক শক্তি থেকে। জালক শক্তি কি, জালক শক্তি হচ্ছে এই দুইটা নিজেদের মধ্যে মধ্যে ভাঙ্গার যে শক্তিটা রিলিজ হয় সেটা দ্রাবকায়ন শক্তি। ঠিক আছে, দ্রাবকায়ন শক্তি থেকে জালক শক্তি হচ্ছে এই জালকটা যে সেটা ভাঙবে, সেটা জালক শক্তি। আর দ্রাবকায়ন শক্তি এই দ্রাবকটার যে শক্তি প্রয়োগ করবে এটাকে ভাঙার জন্য। অবভিয়াসলি তাহলে দ্রাবকের শক্তি বেশি হলেই, জালক শক্তি থেকে দ্রাবকের শক্তি বেশি হলে সেটাকে ভাঙতে পারবে। কে ভাঙতে পারবে, দ্রাবকটা ভাঙতে পারবে। তো সেটাকে বলে দ্রাবকায়ক শক্তি। তো কি হতে হবে, অলওয়েজ কোনো কিছু জলে দ্রবীভূত বা কোনো কিছু যদি তুমি দ্রবীভূত করতে চাও, সেটা কিন্তু তোমার সেখানে যদি দ্রবীভূত হয়ে যায়, করতে চাও না, তুমি তোকে ল্যাবে কিছু কাজ করছো, কোনো একটা তোমাকে দেওয়া হলো, তোমার একটা দ্রাবক দেওয়া হলো, যেটা তুমি দ্রাবকে দ্রবীভূত করার ফলে একটা সলিউশন হয়ে গেছে, দ্রাবক তৈরি হয়ে গেছে, তখন বুঝবে যে তার কি হচ্ছিল, দ্রাবক আয়ন শক্তি কি ছিল, বেশি ছিল। কার থেকে বেশি ছিল, জালক শক্তি থেকে। যদি জালক শক্তি বেশি থাকতো তাহলে কি হতো, দ্রবণটা যেটা, ওয়াটারটা যেটা, সেটাকে ভাঙতে পারতো না। ওয়াটারটা ভাঙতে পারতো না, সে নিজের ভাঙবো, অন্য কোথাও ভাঙবো, মানে ওয়াটারে ভাঙবে না, ওয়াটারের মধ্যে সেটা ভাঙবে না। কারণ ওয়াটারের মধ্যে যখন দিবে তখন ওয়াটারটার তো সেই ক্ষমতা থাকতে হবে সেটাকে ভাঙার জন্য। আর ওয়াটার দ্রবীভূত হতে হবে তো তোমাকে ওয়াটারের মধ্যে, সেটা জলের সাথে মিক্সড হতে হবে। তো জলের সাথে মিক্সড হওয়ার জন্য তার যে ক্ষমতাটা এটাকে সাথে যুক্ত হওয়ার, সেটা বেশি হতে হবে, মানে দ্রাবকায়ন শক্তিটা বেশি হবে জালক শক্তি থেকে। জালক শক্তি বেশি হলে হবে না, জালক শক্তি বেশি হলে সে জলের যে এনার্জির সাথে ম্যাচ খাবে না, তার সাথে ফ্রেন্ডশিপ করবে না। ঠিক আছে, ক্লিয়ার? দ্রাবকায়ন শক্তি জালক শক্তি থেকে বেশি হতে হবে। তো ফিচারটা এই কারণেই বলেছিলাম যে সেটা যদি যৌগগুলা দ্রবীভূত, দ্রাব্যতা তাদের আছে, আর দ্রাব্যতার কারণে দ্রাবকায়ন শক্তি আর জালক শক্তি দুটা টার্ম বা শব্দ এখানে আসছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচার, তুমি তড়িৎ যৌগের স্ট্রাকচারটা কী হবে, জালক স্ট্রাকচার। যেমন একটা সোডিয়াম ক্লোরাইড, বেস্ট এক্সাম্পল। একটা সোডিয়াম কি হয়, 6টা ক্লোরিন আয়ন দ্বারা আবদ্ধ, আর একটা ক্লোরিন আয়ন কি 6টা সেম সোডিয়াম আয়ন দ্বারা আবদ্ধ। তাদের যে স্ট্রাকচারটা সেটা অনেকটা কি হয়, কিউবিক স্ট্রাকচার হয়, এরকম। আমি এক্স্যাক্টলি ড্র করতে পারবো কিনা সেটা তো জানি না, কিউবিক স্ট্রাকচার হবে। ট্রাই করছি কীরকম হবে এটা, কীভাবে 6টা থাকবে এখানে। এটা দরকার হয় না ড্র করার এক্সামে, ঠিক আছে, কোনো দরকার হয় না এক্সামে ড্র করার। এরকমভাবে থাকবে। ধরো এইখানে মিডলে এই জায়গাতে একটা সোডিয়াম আছে, ঠিক আছে, তার কি হবে, চারপাশে 6টা ইলেকট্রন থাকবে। ধরো এই কোণাতে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ক্লোরিন, সোডিয়ামের চারপাশে ক্লোরিন, ঠিক আছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এই জায়গাতে একটা থাকবে। ওহো, ড্রয়িংটা ঠিক করে হয়নি, এটা ঠিক এরকমভাবে না হয়ে এরকমভাবে হবে, তখন এই পোর্শন একটা থাকবে।
ঠিক আছে, 6টা থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। একটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরিন থাকবে, সেম এরকমভাবে একটা ক্লোরিনকে বেস্ট করে 6টা সোডিয়াম তার চারপাশে থাকবে। ধরো এটা ক্লোরিন, তো এখানে তুমি একটা সোডিয়াম দিলে, একটা সোডিয়াম, 2টা 3টা 4টা 5টা, বেশি আবার রাখছি না তো, না এখানে তো হবে না, সরি ভুল দিয়েছি, এখানে তাকে বেস্ট করে যেদিকে হয় সেখানে হবে 6টা, 4, এখানে হবে না, এটা ভুল হয়েছে, 1 2 3 4, নিচে একটা হবে, এখানে একটা 5টা, আর উপরে একটা ড্র করিনি, উপরে একটা হবে 6টা। ঠিক আছে, এরকমভাবে থাকে। একটা সোডিয়াম কি হয় 6টা ক্লোরিন দ্বারা যুক্ত থাকে, আর একটা ক্লোরিন 6টা সোডিয়াম দ্বারা যুক্ত থাকে। এটা স্ট্রাকচার, প্যারা স্ট্রাকচার। তো এটাকে কি বলে, যখন একটা পজিটিভ চার্জ অনেকগুলি নেগেটিভ চার্জকে নিজের চারপাশে আবদ্ধ করে রাখে, ঠিক আছে, বা কোনো একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ চারপাশে আবদ্ধ করে রাখে, তখন সেই সংখ্যাটাকে বলে সর্বাঙ্কক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, বা শর্ট ফর্মে CN, কোঅর্ডিনেশন নাম্বার অনেক টাইপের হয়। যদি কোঅর্ডিনেশন নাম্বার কারোর যদি 2 হয়, ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বারটা কি, একটা চার্জ যখন তার চারপাশে বিপরীত চার্জকে আবদ্ধ করে রাখে, তখন তারা জিওমেট্রিক্যাল একটা স্ট্রাকচার ফর্ম করে, যাতে তাদের যখন পজিটিভ বিকর্ষণ করবে, ঠিক আছে, পজিটিভের চারপাশে নেগেটিভ থাকলে নেগেটিভকে বিকর্ষণ করবে। তো এরকমভাবে দূরত্বে তারা কি হবে, নিজেদের মধ্যে একটা গুছিয়ে রাখবে, বিকর্ষণ হলে একটু সরে যাবে, ঠিক আছে, এগুলো একটু সরে ঠিক নিজেদের মধ্যে একটু ঠিক হয়ে যাবে, এরকম একটু ঠিকঠাক হয়ে যাবে। জ্যামিতিক একটা স্ট্রাকচার, জ্যামিতিক স্ট্রাকচার বলতে ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, ঠিক আছে, তারপরে ঘনক আকার, এগুলো যে জ্যামিতিক স্ট্রাকচার কয়। তো জ্যামিতিক স্ট্রাকচার ফর্ম করবে, ঠিক আছে, নিজেদের মধ্যে একটু ডিস্টেন্স ক্রিয়েট করে একটু স্ট্রাকচারটা এরকমভাবে করবে যাতে বিকর্ষণ কম হয়, তারপর সুস্থিত একটা স্ট্রাকচার হয়। এসব কিছুর জন্যই জ্যামিতিক আকারটা সে ধারণ করে। তো জ্যামিতিক আকার দেখো, যদি কোঅর্ডিনেশন, এটাকে কোঅর্ডিনেশন নাম্বার বলে, যতগুলি তোমার সাইডে থাকবে, অ্যারাউন্ডে থাকবে। তো কারো যদি 2টা থাকে, অ্যারাউন্ডে 2টা চার্জ থাকে, কেউ একজন মিডলে, তার চারপাশে 2টা চার্জ, তার কোঅর্ডিনেশন নাম্বার 2 হবে। আর তাকে বলা হবে রৈখিক। নামটা কি হবে, রৈখিক বা লিনিয়ার, ইংরেজিতে লিনিয়ার বা রৈখিক। সেটাতে দেখো কি হবে, ধরো একটা পজিটিভ চার্জ, তার চারপাশে 2টা নেগেটিভ চার্জ, এরকমভাবে থাকবে, লিনিয়ার, 2টা 1 2, 2টা জড়িত, আর স্ট্রাকচারটা দেখতে লিনিয়ার, সরল। দেন যদি কোঅর্ডিনেশন নাম্বার 3 হয়, তাহলে কি হবে, সেটা হবে ট্রাইগোনাল বা ত্রিভুজাকৃতি, দেখো এটাকে তুমি আস্তে আস্তে ড্র করো, একটা জ্যামিতিক আকৃতি ত্রিভুজ, জ্যামিতিক আকৃতি ট্রাইগোনাল হবে, ত্রিভুজাকৃতি হবে। তারপর যদি 4টা হয়, কারোর যদি সর্বাঙ্কক সংখ্যা কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, তাহলে কি হবে, একটা চার্জকে ঘিরে চারদিকে 4টা এরকমভাবে একদম সর্বোচ্চ দূরত্বে থাকবে, যাতে তাদের কোনো কিছু নষ্ট না হয়, তাদের বিকর্ষণ বলের জন্য স্ট্রাকচারটাও নষ্ট না হয়, সুস্থিতও থাকে, এরকমভাবে থাকবে, অ্যাট্রাকশন বলে থাকবে। ঠিক আছে, তাহলে সেটাকে কি বলবো আমরা, চতুস্থলক বা টেট্রাহেড্রাল, ট্রাইগোনাল, ঠিক আছে, টেট্রাহেড্রাল। সেমভাবে 5 হলে কি হবে, 5টা হলে তাকে বলবে, 5টা হলে এরকমভাবে থাকে, ঠিক আছে, এরকম 5টা হলে তাকে বলবে পেন্টাগোনাল। এখানে 5টা আসবে না, এখানে 4টার পরে এটা আরেকখানে বোঝাবো, এটা বাঁধবো এখানে যেটা, এটা পরবর্তীকালে একটু বুঝতে হবে। তো এখানে হচ্ছে কয়টা এখানে পাচ্ছি, 2টা হলে রৈখিক, 3টা হলে পাচ্ছি ট্রাইগোনাল, 4টা হলে চতুস্থলক, আর 6টা হবে, আর 8টা হবে বোঝানোর ক্ষেত্রে এখানে। ঠিক আছে, পরবর্তীকালে যেটা 5টা সেটা বোঝাবো। তো 6টা কি হয়েছে, 6টা যখন, সেটাকে বলে অক্টাহেড্রাল,
বা বলবে কি, বা বলবে অষ্টভুজাকৃতি। ঠিক আছে, অষ্টভুজাকৃতি, যেটা সোডিয়ামের ক্ষেত্রে দেখেছি, একটা এরকমভাবে চারদিকে তো থাকবে, এরকম ফর্মে থাকবে। ঠিক আছে, মানে তোমার দেখো উপরে নিচে একটা একটা থাকবে আর সাইডে চারদিকে চারটা থাকবে। ঠিক আছে, অষ্টভুজাকৃতি। আর কোঅর্ডিনেশন নাম্বার যাদের কি হবে 8 হবে, ঠিক আছে, যাদের 8 হবে সেটা হবে ঘনক, এরকম ঘনক ফর্ম করবে যাদের 8 হবে। কিউবিক হবে। তো ওভারঅল কি বুঝলাম, এখানে সর্বাঙ্কক সংখ্যা হচ্ছে একটা আধানকে ঘিরে তার বিপরীত আধান যতগুলি যুক্ত থাকবে তার নাম্বারটা, সংখ্যাটা হচ্ছে সর্বাঙ্কক সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার যদি কারোর 4 হয় তাহলে হবে রৈখিক। ঠিক আছে, রৈখিক। কারোর যদি 2 হয় রৈখিক। তারপর যদি 3 হয় ত্রিভুজাকৃতি হবে, ত্রিভুজাকৃতি। যদি 4 হয় তাহলে হবে চতুস্থলক, মেবি রেফ নেই, টেট্রাহেড্রাল। ঠিক আছে, 6 হলো অক্টাহেড্রাল বা বলে অষ্টভুজাকৃতি। আর যদি এখানে 8 হয় তাহলে হবে ঘনক বা কিউবিক। ঠিক আছে, এগুলো আমি ইংলিশটা বাংলাতে একটু হাতের লেখাগুলিও খারাপ, আর বাংলাতে লেখালেখি করি না তো সেই জন্য। তাহলে আজকে আয়নীয় যৌগ তড়িৎযোজী বন্ধন থেকে কি পেলাম? তড়িৎযোজী বন্ধন কি? পজিটিভ নেগেটিভের ফলে ক্রিয়েট হয় তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, তড়িৎযোজ্যতা হচ্ছে বন্ধন যে ক্ষমতার ফলে বন্ধনটা ক্রিয়া, তড়িৎযোজ্যতা বলে সেটাকে। তড়িৎযোজী যৌগ হচ্ছে যে যৌগগুলি ফর্ম হয় বন্ধনের ফলে, তড়িৎযোজী যৌগ। তারপর তো যে বন্ধন, যে বন্ধনটা এটার মধ্যে ক্রিয়েট হয়, তারপর সেটার শর্ত কি, শর্তগুলা বাহ্যিক ইলেকট্রন, ক্যাটায়ন 1 2 3, অ্যানায়নের 4 5 6। ঠিক আছে, তারপরে তো ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হতে হবে দুজনের মধ্যে, একজন কম ইলেকট্রোনেগেটিভিটি আর একজনের খুব বেশি ঋণাত্মকতা। তারপর আয়নন বিভব পজিটিভের ক্ষেত্রে কি হবে, কম হতে হবে, নেগেটিভের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি হতে হবে, তাই ইলেকট্রনের প্রতি ইচ্ছাটা বেশি হতে হবে। তারপর ছিল জালক শক্তি। ঠিক আছে, জালক শক্তি যেটা সেটা হচ্ছে এটার মধ্যে কি যে ফর্মটা ক্রিয়েট হবে, মানে পজিটিভ, গ্যাসীয় নেগেটিভ একটা দুইটা আধানযুক্ত মৌল যখন যুক্ত হয়ে একটা সলিড কঠিন ক্যালাস তৈরি করবে, তখন যে পরিমাণ শক্তি মুক্ত করবে সেটাকে বলে জালক শক্তি। ঠিক আছে, আর কি সেটা হচ্ছে তাদের শর্তটা। আর তাদের ফিচারগুলো কি, ফিচার বলতে বৈশিষ্ট্যগুলো কি, ভৌত অবস্থা তাদের কি কঠিন দ্রবীভূত হয়, তারা তড়িৎ পরিবহন করে। তারপর কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাদের কি হয়, বেশি হয়, যেহেতু স্ট্রং বন্ড বেশি হয়। তারপর তাদের কোনো অভিমুখ থাকে না, বন্ধনের অভিমুখ থাকে না, সমবায়ত তাদের অভিমুখ নেই, তাই নেই। আর কি আছে এটাতে, এটার মধ্যে আর হ্যাঁ এতটুকু বৈশিষ্ট্যটা। তারপর কি আছে, তারপর আছে তাদের দ্রাবকায়ন শক্তি আর জালক শক্তি। ঠিক আছে, দ্রাবকায়ন শক্তি হচ্ছে, আমরা জানি যে দ্রাবকায়ন শক্তি কী হতে হবে, জালক শক্তি বেশি হতে হবে। যেই দ্রবণে দ্রবীভূত হবে তার শক্তিটা এই যে ক্যালাসটা তার থেকে কি হতে হবে, বেশি হতে হবে, তাহলে সে দ্রবীভূত করতে পারবে নিজের মধ্যে ওইটাকে, তাদের দ্রাবকায়ন শক্তিটা বেশি হতে হবে জালক শক্তি থেকে। ঠিক আছে, আর কি পড়েছি, কোঅর্ডিনেশন নাম্বার। একটা আয়নের চারপাশে বিপরীত আয়নগুলি যতগুলি থাকবে তার সংখ্যাটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 2 হলে কি হবে, 3 হলে কি হবে, 4 5 6 8 হলে কি হবে। 5টা পরে পড়াবো, আছে 5। ঠিক আছে, আপাতত এইগুলাই তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে এগুলি ভালো করে পড়ে নিন। ওকে, থ্যাংক ইউ।